ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের ইন্ডিয়ান ইকোনমির লেকচার 12। তো কয়েকদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য এবং শারীরিক অসুস্থতার জন্য ভিডিও দিতে পারিনি, কিন্তু এখন থেকে চেষ্টা করছি আবারও যাতে এটাকে কন্টিনিউ করা যায়। তো আমরা গতদিনকে যেটা লাস্ট পড়েছিলাম সেটা হচ্ছে মেজারমেন্ট অফ ইনফ্লেশন, তাই না? যে ইনফ্লেশনকে আমরা কিভাবে মেজার করি, আর সেই মেজারমেন্ট অফ ইনফ্লেশন পড়ার সময় আমরা ফ্লিপস কার্ভ সম্পর্কে পড়েছিলাম এবং কিছু স্পেশাল ইন্ডেক্স সম্পর্কে পড়েছিলাম, যেমন পিপিআই, এসপিআই, এইচপিআই, এগুলো সম্পর্কে পড়েছি। তো গতদিনের নোট আশা করছি তোমাদের প্রত্যেকেই সুন্দর করে তুলে নিয়েছো। তো আজকেও আমরা শুরু করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, দ্যাট ইজ মনিটারি পলিসি। ওকে, মনিটারি পলিসি। এখানে সুস্পষ্টভাবে তোমাদের কিছু জানা দরকার। দেখো, মনিটারি পলিসি কমিটি তৈরি করা হয় 1935 সালের আরবিআই অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, 1935 সালের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী মনিটারি পলিসি কমিটি গঠিত হয়। তো যখনই কোন একটি ইকোনমিতে, আমাদের ভারতবর্ষ যেমন একটা ইকোনমি, আমার কথা কি ক্লিয়ার আছে ভাই? একদম ক্লিয়ার। ঠিক। তো কোন একটা ইকোনমিতে যখন ইনফ্লেশন বা ডিফ্লেশন আসে, তখন এই মনিটারি পলিসি কমিটি যেটা রয়েছে সেটাই জেগে ওঠে। অর্থাৎ আমাদের ভারতবর্ষে আরবিআই নামে একটা সংস্থা রয়েছে, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক, এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে একটা কমিটি আছে যেটাকে বলি আমরা এমপিসি। এমপিসি মানে মনিটারি পলিসি কমিটি। এই মনিটারি পলিসি কমিটির মধ্যে 6 জন মেম্বার্স থাকেন। কজন মেম্বার্স থাকেন বলো ভাই? 6 জন মেম্বার্স থাকেন। এই 6 জন মেম্বার্স এর মধ্যে দুটি গ্রুপ আছে, একটা হচ্ছে 3 মেম্বার্স এর একটা গ্রুপ, 3 মেম্বার্স এর একটা গ্রুপ। এই যে প্রথম যে 3 মেম্বার্স এর গ্রুপ, এখানে কে কে থাকেন? এখানে থাকেন আরবিআই এর যিনি গভর্নর হন, আরবিআই এর গভর্নর এখানে থাকেন। তার সাথে আরবিআই এর ডেপুটি গভর্নর যিনি থাকেন, সেই ডেপুটি গভর্নর থাকেন। আর কে থাকেন না, আরবিআই এর যিনি সিনিয়র মোস্ট অফিসার, আর ইউ গেটিং? আরবিআই এর সিনিয়র মোস্ট অফিসার যিনি, তিনি এখানে থাকেন, অর্থাৎ সিনিয়র মোস্ট অফিসার তিনি এই কমিটিতে থাকেন। আর বাকি 3 জন এরা থাকেন গভর্নমেন্ট সাইড থেকে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে। সরকারের মনোনীত 3 জন রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে থাকেন। সেখানে হতে পারে ফিনান্স মিনিস্টার বা ফিনান্স অ্যাডভাইজার, যে কেউ এখানে থাকতে পারেন। তাহলে আরবিআই এর যে কমিটি ইনফ্লেশন আর ডিফ্লেশনকে কন্ট্রোল করার জন্য, সেটাকে বলা হয় এমপিসি, মানে মনিটারি পলিসি কমিটি। আর এই মনিটারি পলিসি কমিটির 6 জন মেম্বার আছে। সেই 6 জন মেম্বারের মধ্যে 3 জন মেম্বার থাকেন আরবিআই এর সাইড থেকে, অর্থাৎ আরবিআই এর গভর্নর থাকেন, ডেপুটি গভর্নর থাকেন একজন, আর আরবিআই এর সিনিয়র মোস্ট একজন অফিসার থাকেন। আর বাকি 3 জন মেম্বার থাকেন গভর্নমেন্টের সাইড থেকে, অর্থাৎ সেখানে ফিনান্স মিনিস্টার থাকতে পারে, গভর্নমেন্টের মনোনীত কোনো ব্যক্তি আরো 3 জন এখানে থাকেন। তো এই জায়গাটা একটা কথা মনে রাখবে যে এই যে এমপিসি কমিটি না, মনিটারি পলিসি কমিটি যেটা, এই এমপিসির কিন্তু মোরাল রেসপন্সিবিলিটি হচ্ছে কি, আরবিআই এর মোরাল রেসপন্সিবিলিটি হচ্ছে টু কন্ট্রোল ইনফ্লেশন, অর্থাৎ ইনফ্লেশনকে রোধ করা বা ইনফ্লেশনকে কন্ট্রোল করা, সেটা হচ্ছে এমপিসির মোরাল রেসপন্সিবিলিটি। কিন্তু যদি কোনো ইকোনমিতে ডিফ্লেশন চলে আসে, মানে মন্দা চলে আসে, তাহলে কোনো মানে এমপিসির কিন্তু মোরাল রেসপন্সিবিলিটি ইনফ্লেশনকে কন্ট্রোল করা, কিন্তু ডিফ্লেশনকে কন্ট্রোল করা এমপিসির মোরাল রেসপন্সিবিলিটি নয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে যখন কোনো ইকোনমিতে ইনফ্লেশন আসবে, তখন এমপিসির মোরাল রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, এটা করতেই হবে এমপিসি কে, যে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে হবে। কিন্তু যদি কোনো ইকোনমিতে ডিফ্লেশন চলে আসে না, ডিফ্লেশন চলে আসলে, অর্থাৎ মন্দা চলে আসলে, মূল্য হ্রাস পরিস্থিতি সৃষ্টি হলে, এমপিসির কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নেই। এমপিসি কি করতে পারে? শুধু সরকারকে সাজেশন দিতে পারে, অর্থাৎ টু সাজেস্ট গভর্নমেন্ট, সরকারকে সাজেশন দেওয়াই হচ্ছে এমপিসির কাজ। এই জায়গাটুকু আমি একটু ক্লিয়ার করে দিলাম,
কারণ কি তোমাদের এই জায়গা থেকে প্রশ্ন করলে কিন্তু ভুল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ওকে, বলো এখানে যদি কারো এই পর্যন্ত বললাম যদি কারো কোনো ডাউট থাকে তো। এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে? ক্লাসে নেই নাকি বাকিরা? না স্যার, ডাউট নেই। ওকে, এটা দ্রুত বলবে, হ্যাঁ দ্রুত, আমি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিবে। আচ্ছা, এবার তোমরা আমায় বলো যে ইনফ্লেশনই হোক আর ডিফ্লেশনই হোক, ইনফ্লেশন বা ডিফ্লেশন যাই হোক না কেন, এটা ডিপেন্ড করে কিসের উপরে? ইনফ্লেশন হোক বা ডিফ্লেশন হোক, এটা ডিপেন্ড করে কিসের উপরে? দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে, তাই না? একটা হচ্ছে ডিমান্ড, আরেকটা কি? সাপ্লাই। একটা ডিমান্ড, একটা সাপ্লাই। খুব ভালো করে বোঝো, যখন মার্কেটে প্রচুর পরিমাণে ডিমান্ড বাড়তে থাকে না, যখন কোনো মার্কেটে প্রচুর পরিমাণে ডিমান্ড বাড়তে থাকে, তো সেই ডিমান্ডের তুলনায় যদি সাপ্লাই ঠিকঠাক ভাবে না হয়, তাহলে কি হবে? ইকোনমিতে ইনফ্লেশন হয়ে যাবে, মূল্য বৃদ্ধি হয়ে যাবে। আর যখনই মূল্য বৃদ্ধি হবে তখনই ইনফ্লেশন আসবে, ইনফ্লেশন হয়ে যাবে। তাহলে সবার আগে আমাকে জানতে হবে যে ডিমান্ড কেন বাড়ে। দেখো ডিমান্ড কেন বাড়ে, মনে করো একজন ইন্ডিভিজুয়াল, একজন বায়ার, ঠিক? এই বায়ারের কাছে প্রচুর পরিমাণে তার ইনকাম কি হয়েছে? ইনকাম তার বেড়ে গেছে। যখন বায়ারের ইনকাম বেড়ে যায় তখন তার পারচেজিং পাওয়ারটাও বেড়ে যায়। যখন তার পারচেজিং পাওয়ার বেড়ে যাবে তখনই সে ডিমান্ড হাই করতে শুরু করবে। তাহলে আলটিমেটলি ইনফ্লেশন হোক বা ডিফ্লেশন হোক, তার মূল জায়গাটাতে রয়েছে ইনকাম। ইনকাম মানে কি? ইনকাম মানে হচ্ছে মানি ফ্লো। ইনকাম মানে মানি ফ্লো। আগের দিন আমি তোমাদের একটি গল্পের মাধ্যমে বুঝিয়েছিলাম যে মনিটারি পলিসি কমিটি কিভাবে কাজ করে। যখন একটা ইকোনমিতে প্রচুর পরিমাণে মানি ফ্লো হতে থাকে তখন জনগণের হাতে অনেক পরিমাণে টাকা চলে আসে। আর যখনই জনগণের কাছে টাকা চলে আসবে তখনই তারা ডিমান্ড করতে শুরু করবে। আর ডিমান্ডের তুলনায় সাপ্লাই যখন ব্যাহত হবে তখনই ইনফ্লেশন বেড়ে যাবে। তাই মনিটারি পলিসি কমিটির একটাই কাজ, সেটা হচ্ছে টু কন্ট্রোল মানি ফ্লো। বলো বোঝাতে পারলাম কিনা? মানি ফ্লোকে কন্ট্রোল করাটাই হচ্ছে মনিটারি পলিসি কমিটির মূল কাজ, ঠিক আছে না? ধরে নাও একটা বাড়ি, এই বাড়ির মধ্যে ABCD চারজন লোক বাস করে। এদের কাছে কিছু পরিমাণে একটা টাকা রয়েছে, সেই টাকা দিয়ে এরা খরচ খরচা করছে। হঠাৎ করে যদি এই বাড়িতে বিভিন্ন দিক থেকে টাকা ঢুকতে শুরু করে তাহলে কি হবে? এরা বড়লোক হয়ে যাবে সবাই, এবং এরা বড়লোক হওয়ার সঙ্গে সঙ্গে এরা কি করবে? এদের ডিমান্ড যেটা থাকবে সেই ডিমান্ডকে হাই করে দেবে। বুঝতে পারলে? তাই এই মনিটারি পলিসির কাজ হচ্ছে এই যে মানি ফ্লো না, এক্সট্রা যে মানি ফ্লো হচ্ছে, এই মানি ফ্লোটাকে কন্ট্রোল করা হচ্ছে মনিটারি পলিসির কাজ। যখনই মনিটারি পলিসি কমিটি দেখে কোন একটা ইকোনমিতে ইনফ্লেশন এসছে তখনই তারা মানি ফ্লোটাকে কমিয়ে নেয়, এবং যখনই দেখে যে কোনো দেশে কোনো ইকোনমিতে ডিফ্লেশন এসছে তখন তারা মানি ফ্লোটাকে বাড়িয়ে দেয়। ওকে, এই হচ্ছে মূল কাজ। তাহলে আজকে আমরা মনিটারি পলিসি সম্পর্কে যাবতীয় যা কিছু আছে সেগুলো সমস্তটাই পড়ে শেষ করার চেষ্টা করব। দেখা যাক কতদূর কি করতে পারি। যেহেতু আমার শরীরটা একটু অসুস্থ আছে, আমি যতদূর টানতে পারি আজকে টানার চেষ্টা করব, আর না হলে তো নেক্সট ডে করতে হবে। তাহলে আমি একধারে এখানে কিন্তু বলে দিলাম যে আজকে আমরা কি কি পড়তে চলেছি। আজকে আমরা পড়তে চলেছি যে মনিটারি পলিসি কমিটি কোন কোন উপায়ে এই মানি ফ্লোটাকে তারা কন্ট্রোল করে, এটাই আমাদের আজকের বিষয়বস্তু, আলোচনা হতে চলেছে। ওকে, খুব সুন্দর। আচ্ছা, এইগুলো যখন মনিটারি পলিসি যখন আমরা আলোচনা করব তখন আমাদের ব্যাংক সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। কি বললাম? ব্যাংক সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা থাকতে হবে। আমরা আগামী দিনের ক্লাসে যদি আজকে আমরা মনিটারি পলিসি কমিটিকে টোটালটা যদি ক্লাসে আমরা কি পড়বো বলতো? আগামী দিনের ক্লাসে আমরা পড়বো ব্যাংকিং হিস্ট্রি। আমরা আগামী দিনের ক্লাসে পড়বো ব্যাংকিং হিস্ট্রি। তাহলে ব্যাংকিং হিস্ট্রির আগে আমি মনিটারি পলিসিটাকে কমপ্লিট করাচ্ছি, যার কারণে ব্যাংক সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কাট ধারণা থাকা লাগবে। ওকে,
একবার আমায় তোমরা একটুখানি ইনফরমেশন দাও যে তোমরা ঠিকঠাক সবাই শুনতে পারছো কিনা। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, বেশ। এবার ভালো করে বোঝো যে আসলে ব্যাংক কি। দেখো, আমি এখানে একটি গল্পের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে আসলে ব্যাংক কি। ধরো রাম নামে একজন ব্যক্তি, রাম, এই রাম নামে একজন ব্যক্তি, তার একটা কোম্পানি আছে, মনে করো সে চিপসের কোম্পানি আছে, তার কিসের কোম্পানি বিক্রি করে। তো আমি ধরে নিচ্ছি যে সে এই চিপস তৈরি করছে, ওকে। এবং আমি কথার জন্য বলছি, ধরে নিচ্ছি সে 1 প্যাকেট চিপসই তৈরি করে, কথার কথা 1 প্যাকেট সে তৈরি করে, আমি ধরে নিচ্ছি ফ্যাক্টর কস্ট সেটা হয় মনে করো 22, এবং সে মার্কেটে যেটা বিক্রি করে সেটা বিক্রি করে ধরে নাও 20 টাকায় বিক্রি করে, ওকে। অর্থাৎ রাম 1 প্যাকেট চিপস তৈরি করতে ঠিক সেই মুহূর্তে বি নামে একজন কাস্টমার সে হাজির। বি তার সাথে করে 25 টাকা নিয়ে এসছে, এবং বি এসে রামকে বলছে যে রাম, আমাকে দাও চিপসের প্যাকেটটি। এইবার তোমরা আমায় বলো তো, রাম কাকে চিপসের প্যাকেট দেবে, এ কে না বি কে? বিকে। কাকে দিবে? বি কে দেবে। এই জায়গায় কিন্তু মোরালিটি বলে কিছু, দেখো ব্যবসা মানেই মানে মোরালিটির জায়গা থাকলে কেন বি 25 টাকা নিয়ে অফার করেছে, যে আমি ভাই 25 টাকা দিচ্ছি, তুই আমাকে দিয়ে দে এটা। তো যখনই বি রামকে 25 টাকা দিয়ে মালটি নেবে, তখনই সি নামে আরেকজন কাস্টমার এসে হাজির। সি তার সাথে 30 টাকা নিয়ে হাজির হয়েছে। সি বলছে রাম, তুমি 30 টাকা নাও, আমার প্যাকেটটা দাও। এখন রাম কি করবে? রাম কিন্তু বি আর এ কাউকে দেবে না, রাম সি কে দেবে। ঠিক যখন সি রামের থেকে নেওয়ার চেষ্টা করছে, তখনই ডি নামে আরেকজন কাস্টমার এসে হাজির। ডি তার সাথে কত টাকা নিয়ে এসছে? ধরো ডি তার সাথে করে 35 টাকা নিয়ে এসছে। ডি তার সাথে করে 35 টাকা নিয়ে এসছে। 35 টাকা রাম কি করলো বলো তো? রাম ডি কে দিয়ে দিল, ডি নিয়ে চলে গেল। একটা জিনিস ভালো করে বোঝো যে এইখানে 4 জন, এ 20 টাকা নিয়ে এসেছিল কিন্তু মাল্টি পায়নি, বি 25 টাকা নিয়ে এসেও মাল্টি পায়নি, সি 30 টাকা নিয়ে এসেও মাল্টি পায়নি, ডি 35 টাকা নিয়ে এসে মাল্টি পেলো। তার মানে ডি যখন রামকে 35 টাকা দিয়ে দিল, রামের এখানে প্রফিট কত হলো বলো দেখি? রামের এখানে প্রফিট হলো 15 টাকা। তার বিক্রয় মূল্যের হিসাবে বলছি কিন্তু আমি, তার বিক্রয় মূল্য 20 টাকা, কিন্তু সে বিক্রয় মূল্য থেকেও এক্সট্রা দিয়েছে 15 টাকা, এবং তার ফ্যাক্টর কস্ট 10 টাকা, বিক্রি করছে 10 টাকা, তার এর মধ্যে তার অলরেডি 10 টাকা প্রফিট ছিল। তাহলে রামের ওভারঅল প্রফিট হলো কত টাকা? মাত্র 25 টাকা প্রফিট হলো। রাম 1 প্যাকেট মাল বিক্রি করে 25 টাকা প্রফিট করলো, এবং ডি স্যাটিসফাই হলো। কেউ খুশি হবে না। তাহলে ইকোনমিক্সে আমরা পড়েছিলাম যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে, তাই না? যা কিছু প্রোডাকশন হবে সেই প্রোডাকশনকে এমন ভাবে ডিস্ট্রিবিউট করতে হবে যাতে সকলেই স্যাটিসফাইড হয়। এটা ছিল ইকোনমির মূল কথা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে দেখতে পারলাম রাম খুশি হলো আর ডি নামক ব্যক্তিটি খুশি হলো। রাম খুশি হলো, সে 25 টাকা প্রফিট করে ফেলেছে সেই কারণে,
আর ডি খুশি হলো যে সে সেই মালটি ভোগ করতে পেরেছে সেই কারণে, কিন্তু এবিসি এখানে নিরাশ হলো। তো রাম প্রতিদিন এরকম কাজটি করে, এক এক প্যাকেট করে মাল তৈরি করে এবং যে বেশি টাকা দেয় তার কাছে মালটি বিক্রি করে দেয়, আর যারা কম টাকা নিয়ে আসে তারা মালটি পায় না, তারা দুঃখ পেয়ে বাড়ি চলে যায়। তো এইখানে একটা চায়ের দোকান আছে, বুঝলে? এই চায়ের দোকানে শ্যাম নামে একজন বসে বসে প্রতিদিন এই রামের এই কীর্তিকলাপ দেখে। গল্পটাকে ভালো করে বোঝো, ব্যাংক ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তাহলে এই যে রাম প্রতিদিন এই যে কাজটা করে না, এটা এই চায়ের দোকানে বসে বসে শ্যাম প্রতিদিন এই জিনিসটা খেয়াল করে। তো একদিন শ্যামের মনে হলো যে রাম যেটা করছে ঠিক করছে না। তখন এই শ্যাম একদিন রামের কাছে গেল, গিয়ে শ্যাম রামের কাছে গেল, গিয়ে বলল, রাম ভাই তুমি এক কাজ করো, তোমার এই দোকানে আমায় চাকরি দাও। তখন রাম বলল, হার বেটা, আমি এক প্যাকেট মাল তৈরি করি, 25 টাকা লাভ হয়, তোকে চাকরি দিলে তোকে কি দিব বল? তো রাম চাকরি দিতে চাইছে না শ্যামকে, কিন্তু শ্যাম নাছোড় বান্দা, শ্যাম ওখানে চাকরি করবেই। শ্যাম রামকে অফার দিচ্ছে যে দেখো, আমি তোমার দোকানে চাকরি করব, তোমার কাছ থেকে কোনো মাইনে আমি নেব না, বরং তোমাকে আমি প্রফিট কামিয়ে দিব। তাহলে শ্যাম রামকে কি অফার দিল? শ্যাম রামকে অফার দিল যে আমি তোমার দোকানে কাজ করব, চাকরি করব, কিন্তু তোমায় আমার বেতন দিতে হবে না, বরং আমি তোমাকে প্রফিট কামিয়ে দিব। এই কথা শোনার পরে তো রাম খুশি হয়ে গেছে। রাম বলছে, ঠিক আছে তাহলে তুই চাকরি কর, কারণ আমাকে যেহেতু বেতন দিতে হবে না, আবার তুই বলছিস প্রফিট কামিয়ে দিবি, তো ভালো কথা। এখন শ্যাম কি করেছে, পরের দিন এইখানে এসে রামের দোকানের সামনে এখানে একটা ওয়াল তুলে দিয়েছে, বুঝলে? এই যে এখানে একটা ওয়াল তুলে দিয়ে, এখানে একটা ওয়াল তুলে দিয়ে মাঝে এই জায়গায় একটা দরজা রেখেছে, মাঝে এই দরজা রেখে শ্যাম এখানে এসে বসে পড়েছে। এটা কিন্তু শ্যাম, শ্যাম এখানে বসে পড়েছে। এবার শ্যাম কি বলছে, শ্যাম যখন এ এসেছে না 20 টাকা নিয়ে, তখন এ এসে যখন দোকানে যেতে যাবে রামের দোকানে, শ্যাম এখান থেকে বলছে, এই দাঁড়া, এখানে আমার সঙ্গে কথা বল। তো এ বলছে যে দেখ ভাই শ্যাম, আমি তো প্রতিদিন এসে এসে ফিরে যাই, মাল পাই না, তো আমি 20 টাকা নিয়েই আমি এসেছি বাজার, তুই আমাকে এক কাজ কর, 20 টাকা নিয়ে মালটা দে। শ্যাম বলেছে, ওকে তুই দে আমায় 20 টাকা। শ্যাম কত নিল এই এর কাছ থেকে? 20 টাকা নিল। বি এসে বলছে যে, বি এসে বলছে, শ্যাম আমাকে মালটা দে। শ্যাম বলছে যে দেখ ভাই, মালের দাম তো 20 টাকা, তুই কত এনেছিস? বি বলছে, আমি 25 টাকা এনেছি। শ্যাম বি কে অফার দিচ্ছে, শ্যাম বি কে অফার দিচ্ছে যে দেখ ভাই, তুই 25 টাকা আমায় দে, তোকে আমি 20 টাকাতেই মাল দিব। কি বলছে শ্যাম? শ্যাম বলছে বি কে যে ভাই তুই আমাকে 25 টাকাই দে, তোকে আমি 20 টাকাতেই মালটা দিব, আর তোর যে এক্সট্রা 5 টাকা তুই এনেছিস, তোর এই এক্সট্রা 5 টাকা আমি জমা রাখবো, এবং তোর এই এক্সট্রা 5 টাকার উপরে আমি তোকে 10% ইন্টারেস্ট দেব। বলো বি খুশি হবে না দুঃখ পাবে? খুশি হবে। খুশি হবে না, কারণ বি তো আগের দিন এসে মাল পায়নি, আর আজকে এসে বি বলছে যে আমি 20 টাকার মালও পাচ্ছি, আবার এক্সট্রা 5 টাকা আমি শ্যামকে দিলে শ্যাম আমায় এর উপর 10% ইন্টারেস্ট দেবে, আর আসল তো শোধ দেবেই। ঠিক তেমনি করে সিও যখন মাল কিনতে এসেছে, সি এর থেকে শ্যাম 30 টাকা নিয়েছে এবং বলেছে দেখ ভাই, তোকে আমি 20 টাকাই মাল দিব, আর তোর এই যে এক্সট্রা 10 টাকা, এই এক্সট্রা 10 টাকা তুই আমাকে দে, তোকে আমি 10% ইন্টারেস্ট দেবো। ঠিক তেমনি করে ডি এর কাছেও বলেছে যে ডি, তোকে আমি 20 টাকাই মাল দিব, আর তোর কাছে যে এক্সট্রা 15 টাকা, ওই এক্সট্রা 15 টাকা তুই আমাকে দে, আমি তোকে এর উপরে 10% ইন্টারেস্ট দিব। ওকে, এইবার সবার টাকা কালেক্ট করেছে কে? শ্যাম। সবার টাকা শ্যাম কালেক্ট করে সবাইকে বলেছে, এবিসিডি কে বলেছে তোমরা একটু বসো, আমি আসছি। শ্যাম মোট কত টাকা কালেক্ট করলো একটু বলে ফেলো তো। শ্যাম মোট কত টাকা কালেক্ট করলো? 110 টাকা টোটাল শ্যাম কালেক্ট করলো। তাহলে টোটাল শ্যাম 110 টাকা কালেক্ট করে রামের কাছে গেছে। শ্যাম রামের কাছে গিয়ে বলছে, দেখ ভাই, তোর এই এক প্যাকেট চিপস বানাতে কত খরচ পড়ে রে? বলছে 10 টাকা করে এক এক প্যাকেট খরচ পড়ে। শ্যাম বলছে রামকে, দেখ ভাই, আজকে তুই এক কাজ কর, আজকে তুই 4 প্যাকেট মাল তৈরি কর। কয় প্যাকেট? 4 প্যাকেট মাল তৈরি কর। রাম বলছে, পাগল, আমার কাছে অত পুঁজি আছে নাকি? 4 প্যাকেট বানাতে গেলে 40 টাকা লাগবে না? বলো, 4 প্যাকেট বানাতে গেলে 40 টাকা খরচ পড়বে তো? তো রাম বলছে, আমি আগের দিন 25 টাকা ইনকাম করেছি, তা 40 টাকা দিয়ে আমি বানাবো কি করে? তখন শ্যাম রামকে বলছে, শোন ভাই, তোকে আমি 40 টাকা দিয়ে দিচ্ছি। ভালো করে গল্পটা বুঝতে পারছো তো তোমরা? হ্যাঁ স্যার। শ্যাম রামকে 40 টাকা দিয়ে দিল, এবার বললো যে তুই বানা যা,
এটাকে বানিয়ে ফেল। এখন 40 টাকা দিয়ে দিলে ফ্যাক্টর কস্ট এসে গেছে। এখন এক একটা মালের উপরে কত টাকা করে প্রফিট রাখে রাম? 10 টাকা করে প্রফিট রাখে না? দেখো ফ্যাক্টর কস্ট 10 টাকা, সেলিং প্রাইস 20 টাকা, তাহলে এক একটা মালের উপরে 10 টাকা প্রফিট রাখে। তাহলে রাম কি করেছে, সরি শ্যাম কি করেছে, শ্যাম রামকে এই 4 প্যাকেট মাল বানানোর আগেই বলে দিয়েছে তোর ফ্যাক্টর কস্ট 40 টাকা দিলাম এবং তোর প্রফিটের 40 টাকাও আমি আগে ভাগেই দিয়ে দিলাম, যা এবার তুই মাল বানা 4টে। তাহলে বলো দেখি এবার শ্যাম তার 110 টাকা থেকে 40 টাকা মানে 40 আর 40 80 টাকা দিয়ে দিল, তার কাছে থাকলো কত টাকা? 30 টাকা থাকলো না? এই যে 30 টাকাটা এটা কার কাছে থাকলো? শ্যামের কাছে থাকলো, বুঝেছো? এখন শ্যাম এই যে 30 টাকা মার্কেট থেকে এক্সট্রা তুলেছে, দেখো এখানে দেখো তো 30 টাকা হয় কিনা, এই যে এক্সট্রা টাকাটা শ্যামের কাছে পড়ে আছে, দেখেছো? এবার এই এক্সট্রা টাকার উপরে শ্যাম এদেরকে কত টাকা ইন্টারেস্ট দেবে বলেছিল? 10% ইন্টারেস্ট দেবে না বলেছিল না? তাহলে 30 টাকা মোটে 10% করলে কত হয়? 3 টাকা না? তাহলে এই 3 টাকা ইন্টারেস্ট হিসাবে পেয়ে গেল বিসিডি। তাহলে বিসিডি ইন্টারেস্ট 3 টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে খুশি হলো না দুঃখ পেল? খুশি হলো। খুশি হলো। তাহলে এই 3 টাকা দিয়ে দেওয়ার পরে এখন শ্যামের কাছে থাকলো কত বাকি? 27 টাকা, ঠিক না? ঠিক না? এখন শ্যাম এই 27 টাকার মধ্যে, শ্যাম এই 27 টাকার মধ্যে 7 টাকা তার বাড়ি পাঠিয়ে দিল, শ্যামের বাড়ি পাঠিয়ে দিল। শ্যামের বাড়ি শ্যাম 7 টাকা পাঠিয়ে দিল। তাহলে শ্যামের কাছে এখন থাকলো কত টাকা? 20 টাকা থাকলো না? এই 20 টাকা শ্যাম রামকে ধার দিয়ে দিল। এই যে এক্সট্রা 20 টাকা তার কাছে থেকে গেল, এটা কি কাকে দিল? রামকে লোন দিল আর কি, রামকে লোন দিয়ে দিল। লোন দিয়ে বললো যে দেখ ভাই রাম, তোকে আমি আরো 2টো মাল বানানোর জন্য ক্যাপিটাল দিয়ে দিলাম, তুই আরো 2টো মাল বানানো শুরু কর। তাহলে পরের দিন রাম আরো 6 প্যাক মাল তৈরি করবে টোটাল, বলো তো ঠিক কিনা? তাহলে এইভাবে যত দিন যাবে রামুর প্রোডাকশন বাড়বে, হ্যাঁ কি না? রামের প্রোডাকশন বাড়বে, হ্যাঁ কি না? হ্যাঁ। কাস্টমার স্যাটিসফাই হচ্ছে? হচ্ছে। রাম স্যাটিসফাই হচ্ছে? কেন কি রাম আগে 25 টাকা লাভ করতে, এখন সে 40 টাকা লাভ করছে না? তাহলে যখনই রামের প্রোডাকশন বাড়লো, রামের আগে 1 প্যাকেট তৈরি করছিল, তারপর 4 প্যাকেট, তারপর 6 প্যাকেট, এই যে যে প্রোডাকশন রাম বাড়াচ্ছে এর জন্য রাম কি মানুষকে কাজ দিচ্ছে কিনা? দিচ্ছে না। এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে কিনা? হচ্ছে না, কারণ মাল বেশি বানাতে হচ্ছে। এই যে ওভারঅল একটা ইকোনমিতে আগে শুধুমাত্র 2 জন লোক খুশি হচ্ছিল, এক তো ডি আর এক রাম, কিন্তু যখনই শ্যাম এন্টার করলো এই বিজনেসে তখন এখানে প্রত্যেকে খুশি হয়েছে, হ্যাঁ কি না? প্রত্যেকে খুশি হয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ। এবং অর্থনীতির ভাষায় এই শ্যামকে বলা হয় ব্যাংক। অর্থনীতির ভাষায় শ্যামকে বলা হয় ব্যাংক। শ্যাম এখানে যে যে কাজগুলো করেছে এই কাজগুলোই একটা ইকোনমিতে একটা ব্যাংক করে থাকে। বলো ব্যাংক কি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে দেখেছো ব্যাংকের নিজের কোনো ইনভেস্টমেন্ট নেই, ব্যাংক পাবলিকের মানি নিয়ে কাজ করে এবং নিজের মুনাফাটাকে কামায়। আশা করছি এই গল্পটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর যারা ইউটিউবে ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে গল্পটি তোমরা বুঝতে পেরেছো কিনা, আসলে ব্যাংক একটা ইকোনমিতে কিভাবে কাজ করে সেটাও বুঝতে পেরেছো কিনা আমায় কিন্তু অবশ্যই জানাবে। ওকে, বলো এরপর আমরা আগে বাড়তে পারি যদি এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকে। যদি কেউ বুঝতে না পারো তাদের জন্য বলছি ভিডিওটিকে আরো একবার একটু আগে থেকে নাও, শুরু থেকে আবার আলোচনাটা শোনো, আশা করছি বুঝতে পারবে। এখানে না বোঝার মতন কিছু নেই, খুব ইন্টারেস্টিং একটা গল্প বলেছি। ওকে, চলো চলো এবার আমরা একটুখানি দেখার চেষ্টা করি যে মানি কয় প্রকারের হয়। তোমরা খাতার মধ্যে হেডিং লাগাও টাইপস অফ মানি। টাইপস অফ মানি, মানি কয় প্রকার? দেখো মানি না 2 প্রকারের হয়, মানি হয় 2 প্রকার।
একটাকে বলা হয় লিকুইড মানি, একটাকে বলা হয় লিকুইড মানি, আর এই লিকুইড মানিরই আর এক নাম হচ্ছে ফ্লোটিং মানি। কি বলা হয়? ফ্লোটিং মানি। ফ্লোট মানে ভেসে বেড়ানো, তো ফ্লোটিং মানি মানে যে মানি ভেসে বেড়াচ্ছে, চলে বেড়াচ্ছে। আরেকটাকে বলা হয়, আরেক প্রকারের মানিকে বলা হয় ব্লক মানি। ব্লক মানি মানে যে মানি ব্লক হয়ে গেছে। তো মানি দুই প্রকার, একটা হচ্ছে লিকুইড মানি বা ফ্লোটিং মানি, আর একটা হচ্ছে ব্লক মানি। তো লিকুইড মানি কি জিনিস একটু কারো ধারণা আছে? লিকুইড মানি কি জিনিস? দেখো, আমরা একজন ব্যক্তি, মনে করো রাম নামে কোন একজন ব্যক্তি, সেই রামের মনে করো মাসিক বেতন 20,000 টাকা। রাম 20,000 টাকা ইনকাম করে। তো রাম এই 20,000 টাকা হাতে পাওয়ার পরে সে কি করবে? সে মনে করো 15,000 টাকা মার্কেটে খরচ করে ফেলবে, তাই না? চাল কিনবে, ডাল কিনবে, জামা কিনবে, প্যান্ট কিনবে, এই এটা করবে, সেটা করবে, করে করে না মার্কেটেই খরচ করে ফেলবে। তাই মনে রাখবে, লিকুইড মানি বা ফ্লোটিং মানি হলো সেই সমস্ত মানি যে মানিগুলোকে মার্কেটে স্পেন্ড করা হয়, অর্থাৎ মানি স্পেন্ড ইন মার্কেটস। যে টাকাগুলোকে মার্কেটে আমরা ব্যবহার করে থাকি, বাজারে ব্যবহার করে থাকি, সেগুলোকে বলা হয় ফ্লোট মানি। কেন এটা ফ্লোট মানি? কারণ তুমি যেখানে মানিটাকে কিনে রাখছো, সেও এটা দিয়ে আবার ব্যবসা করবে, তাই না? তুমি যে কাপড় কিনছো, কাপড়ের দোকানদার আবার কাপড় কিনবে, আবার ব্যবসা করবে, তাই না? তার মানে কি, এটা মানিটা ফ্লোট করতে থাকবে, ভাসতে থাকবে, এটাকে বলে লিকুইড মানি। রাম তার ইনকামের 20,000 ইনকামে 15,000 মার্কেটে খরচ করে ফেলেছে। তাহলে যে টাকাটা মার্কেটে ঘুরতে থাকে, টাকা কারো আপন হয়? আপন হয় না। তোমার কাছে ছিল, তুমি একটু বাদেই তোমার হাত থেকে অন্যজনের কাছে চলে যাবে, তার কাছ থেকে আবার আরেকজনের কাছে যাবে, তার কাছ থেকে আরেকজনের কাছে যাবে। তাহলে এই যে প্রসেস, এই প্রসেসে যে ফ্লোট করে বেড়ায় না মানি, এটাকে বলা হয় ফ্লোটিং মানি বা লিকুইড মানি। কিন্তু রাম এর কাছে দেখো 20,000-এর মধ্যে 15,000 খরচ হয়েছে, বাকি তার কাছে আর 5,000 টাকা আছে। এই 5,000 টাকায় সে কি করবে? এই 5,000 টাকায় সে হয়তো শেয়ার কিনবে, অথবা ল্যান্ড কিনবে, অথবা গোল্ড কিনবে, অথবা সিকিউরিটিজ কিনবে। আমার কথা বুঝতে পারলে? তাহলে যে সমস্ত মানি আমরা ইনভেস্টমেন্ট পারপাসে ইউজ করি, অর্থাৎ প্রপার্টি কিনি বা গোল্ড কিনি বা ল্যান্ড কিনি বা সিকিউরিটিজ কিনি বা শেয়ার কিনি, এইগুলোকে বলা হয় ব্লক মানি। কারণ এই মানি আর ফ্লোট করতে পারে না, এটা আটকে যায়, আটকে গেল এখানে। বলো, বুঝতে পেরেছো কিনা একবার বলো তো, লিকুইড মানি আর ব্লক মানি? হ্যাঁ স্যার। ঠিক। এবার শোনো, আমাদের যে ডিপোজিট আমরা করি না, ব্যাংকে যে আমরা টাকা রাখি, সেই টাকা যে আমরা যখন ডিপোজিট করি, দুই ধরনের ডিপোজিট হয়। অর্থাৎ মানি ডিপোজিট আমরা যখন করি, মানি ডিপোজিটের জন্য দুই ধরনের ডিপোজিট হয় মানি। একটাকে বলা হয় ডিমান্ড ডিপোজিট, একটাকে বলা হয় ডিমান্ড ডিপোজিট, আর একটাকে বলা হয় টাইম ডিপোজিট। টাইম ডিপোজিট, ডিমান্ড ডিপোজিটটা কি? দেখো, তোমার ব্যাংকের বই আছে, তুমি ব্যাংকের বইতে টাকা রাখছো, সকালে বিকালে গিয়েই টাকা তুলে নিচ্ছ, তাই না? কেউ তোমায় বাধা দিবে? সকালে টাকা রাখছো, বিকালে তুলে নিচ্ছ, আজকে টাকা রাখছো, 10 দিন পরে তুলে নিচ্ছ, কেউ বাধা দিবে না। এই যে ট্রানজাকশন, এটাকে বলা হয় ডিমান্ড ডিপোজিট। ওকে। আর টাইম ডিপোজিট কাকে বলে? যখন তুমি কোনো কিছুতে ইনভেস্ট করছো, ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টকে বলা হয় টাইম ডিপোজিট। যেমন ফিক্সড ডিপোজিট করে না মানুষে, ফিক্সড ডিপোজিট, তো ফিক্সড ডিপোজিটটা হচ্ছে টাইম ডিপোজিটের অন্তর্গত আসে। অর্থাৎ যেখানে তুমি টাকা জমা দিলে একটা টাইম পিরিয়ড ছাড়া তুলতে পারবে না। এফডি করে না মানুষ, এফডি কি যখন তখন তুলে নেওয়া যায়? যায় না। এফডির একটা নির্দিষ্ট সময়কালের জন্যই তুলতে হয়, 8 বছর, 10 বছর, 5 বছর, তাই না? তার মানে দাঁড়ালো এই যে টাইম ডিপোজিট মানে এমন ইনভেস্টমেন্ট যা একটা টাইম পিরিয়ডের জন্য আটকে যায়। আর ডিমান্ড ডিপোজিট মানে যে কোনো ধরনের সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, তাই না? যে কোনো ধরনের ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, সেগুলো মানে কি, যখন খুশি টাকা জমা দিব, যখন খুশি টাকা আমরা তুলবো, এটাকে বলা হয় ডিমান্ড ডিপোজিট, এটাকে বলা হয় টাইম ডিপোজিট। ওকে। তো এই যে ব্লক মানি, এই যে টাইম ডিপোজিট না, টাইম ডিপোজিটের অন্তর্গত হচ্ছে ব্লক মানি। বলো তো, বুঝতে পেরেছো কিনা?
এখন মনিটারি পলিসি পড়াতে গিয়ে আমি তোমাদের এটা কেন বললাম, এটাও তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে। দেখো, মনিটারি পলিসি পড়াতে গিয়ে এই প্রশ্নটা, এটা আমি তোমাদের এই কারণেই বললাম যে মনিটারি পলিসি কমিটির কাজই হচ্ছে একটা ইকোনমিতে মানি ফ্লোকে কন্ট্রোল করা। তাহলে মানি ফ্লো কি করে কন্ট্রোল হবে? দেখো, এই যে ব্লক মানি, যেটা সেই ব্লক মানিকে কন্ট্রোল করার কোনো প্রয়োজন পড়ে না। কেন কি? ওই টাকাটা অলরেডি আটকে গেছে, ওই টাকাটা তো রিকভারি হচ্ছে না। কিন্তু লিকুইড মানি যেটা, ফ্লোটিং মানি যেটা, এটা তো মার্কেটে ঘুরে বেড়াতে থাকবে। যার যত ইনকাম বেড়ে যাবে তার তত মার্কেটে কেনাকাটাও বেড়ে যাবে। তাই মনে রাখো, মনিটারি পলিসি কমিটি কন্ট্রোল করে লিকুইড মানি বা ফ্লোটিং মানিকে। বুঝতে পারছো কি বলেছি? মনিটারি পলিসি কমিটি লিকুইড মানি বা ফ্লোটিং মানিকেই কন্ট্রোল করে। অর্থাৎ মানি ফ্লো বেশি হলে মনিটারি পলিসি কমিটি মানি ফ্লোকে কমিয়ে আনবে, এবং মানি ফ্লো কমে গেলে সেটাকে আবার বাড়িয়ে দেবে এই লিকুইড মানির ক্ষেত্রে। তাহলে মনিটারি পলিসি কার উপরে কন্ট্রোল আছে? ব্লক মানির উপরে কন্ট্রোল আছে না লিকুইড মানির উপরে কন্ট্রোল আছে? কি বুঝলা? লিকুইড মানির উপরে কন্ট্রোল আছে। ব্লক মানির উপরে মনিটারি পলিসির কোনো কন্ট্রোল নেই। লিকুইড মানি বা ফ্লোটিং মানির উপরে মনিটারি পলিসির কন্ট্রোল রয়েছে। এটা বোঝানোর জন্যই আমি এই দুটো জিনিস এখানে বললাম। বলো ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ স্যার। ঠিক। তাহলে আশা করছি এগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, তাই না? নাকি হচ্ছে অসুবিধা? না স্যার, ঠিক আছে, বোঝা যাচ্ছে। ঠিক। দেখো, ইকোনমির এই পুরো সেশনটা আমাদের যখন শেষ হবে তখন তোমরা আমাকে, তোমাদের অজান্তে আমাকে তোমরা ধন্যবাদ দেবে, এটুকু আমি শিওর। দেবেই দেবে। কেন কি? ইকোনমিক্সের বই আজকে তোমরা পড়তে যাও, পড়ে বুঝতে পারবে না, তাই না? কিন্তু এই ক্লাসটা শেষ হওয়ার পর, আমাদের ক্লাস বলছে, আমাদের এই পুরো সেশন, আমি তোমাদের এই ইকোনমিটা কমপ্লিট করে দেওয়ার পরে তোমরা যখন বইটা পড়বে না, তখন তোমার কাছে প্রত্যেকটা কনসেপ্ট জলের মতন হয়ে যাবে, এবং তোমাদের মধ্যে এত ভালো কনসেপ্ট তৈরি হয়ে যাবে যে যখন তখন উত্তর করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা একটা হেডিং লাগাও। সেই হেডিং এ লেখো যে মনিটারি পলিসি কমিটি, মনিটারি পলিসি কমিটি। আচ্ছা, এখানে আমি লিখতে লিখতে যদি কোথাও বানান ভুল হয়ে যায়, এটাকে কিন্তু তোমরা একটু রেকটিফাই করে নেবে নিজেদের মতন করে, হ্যাঁ? কারণ কি, এখানে তো আমি মুখে বলছি এবং লিখছি না, যার কারণে আমার মিসমাইন্ড হতেই পারে বা স্লিপ অফ পেন হতেই পারে। এই জন্য আমি যদি কোথাও বানান ভুল করে নিই, নিজেদের গরজে কিন্তু সেগুলোকে ঠিক করে নিবে। ওকে? তাহলে মনিটারি পলিসি কমিটি কি করে না, কন্ট্রোলস the inflation and deflation. এখন এইখানেও আমি তোমাদের আজকে ক্লাসের শুরুতেই বলে দিয়েছি যে মনিটারি পলিসির মোরাল রেসপন্সিবিলিটি হচ্ছে ইনফ্লেশনকে কন্ট্রোল করা, কিন্তু ডিফ্লেশনকে কন্ট্রোল করা এমপিসির মানে মনিটারি পলিসি কমিটির কিন্তু মোরাল রেসপন্সিবিলিটি নয়। তাহলে কোন একটা ইকোনমিতে ডিফ্লেশন আসলে মনিটারি পলিসি কমিটি গভর্নমেন্টকে শুধুমাত্র সাজেস্ট করতে পারে, সাজেশন দিতে পারে যে এটা না এটা করুন, ওর কিন্তু রেসপন্সিবিলিটি নয় যে ডিফ্লেশনটাকে ঠিকঠাক করবে। ওকে? এখানে আমরা দুটো পয়েন্ট লিখবো যে টু ফাইট ইনফ্লেশন, ইনফ্লেশনকে ফাইট করার জন্য কি কি কাজ করা হয়, আর এ পাশে লিখবো যে টু ফাইট ডিফ্লেশন, ডিফ্লেশনকে ফাইট করার জন্য কি কি করা হয়। ঠিক? দেখো, ইনফ্লেশনকে ফাইট করার জন্য মানি সাপ্লাই কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ রিডিউস মানি সাপ্লাই। তাহলে বোঝা যাচ্ছে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য মানি সাপ্লাইকে কমিয়ে দেওয়া হয়, আর ডিফ্লেশনকে কন্ট্রোল করার জন্য ইনক্রিজ করে দেওয়া হয় কি, মানি সাপ্লাই। ইনক্রিজ করে দেওয়া হয় কি, মানি সাপ্লাই। যারা ইউটিউবে ক্লাস দেখছো, তারাও যখন ভিডিওটি দেখছো, আমি যখন প্রশ্ন করছি, তোমরা না উত্তর দেওয়ার চেষ্টা করবে। এতে কি হবে, তোমার আর আমার মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যাবে যে না স্যার প্রশ্ন করছে, হ্যাঁ আমাকে উত্তর দিতে হবে। একা একা বসে উত্তর দাও না, আমি শুনি আর না শুনি পরের কথা।
বন্ডিং তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে বোঝা যাচ্ছে যে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য মনিটারি পলিসি কি করবে, মনিটারি পলিসি কমিটি কি করবে, মানি সাপ্লাই রিডিউস করে দেবে। আগের দিনের গল্পটা যদি তোমরা বুঝে থাকো কিভাবে মনিটারি পলিসি কাজ করে, আমি একটা হাইওয়ে তৈরি হচ্ছিল সেই বিষয়ে গল্প করে বলেছিলাম, তো সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। ওকে, আর কি ডিফ্লেশনকে ফাইট করার জন্য মনিটারি পলিসি কমিটি কি করবে, মানি সাপ্লাই বাড়িয়ে দিবে ইকোনমির মধ্যে। ওকে, সেই কারণে এইটাকে বলা হয়ে থাকে যে এটা হচ্ছে টাইট মানি পলিসি, টাইট মানি পলিসি, এটা টাইট মানি পলিসি। আর এটাকে বলা হয় ইজি মানি পলিসি, ইজি মানি পলিসি, ইজি মানি পলিসি। এই পয়েন্টগুলো লেখাচ্ছি কেন, এগুলো স্টেটমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্ন করবে যে এই স্টেটমেন্ট নিচের কোন স্টেটমেন্টটি সঠিক, এই জন্য এটা বলে দিচ্ছি। এইটাকে বলা হয় ডিয়ার মানি পলিসি, এটাকে অর দিয়েও লিখতে পারো, ডিয়ার মানি পলিসি। আর এইটাকে বলা হয় চিপ মানি পলিসি, চিপ সস্তা, চিপ মানি পলিসি, অর দিয়েও লিখতে পারো, অর ইজি মানি পলিসি অর চিপ মানি পলিসি, টাইট মানি পলিসি অর ডিয়ার মানি পলিসি। ওকে ওকে, একটা পয়েন্ট নোট করে লিখে রাখো, কারণ আমি বারবার বলছি একটা কথা, তোমরা হয়তো কথাটাকে নোট করছো না বা কিছু একটা না, তাই জন্য তোমরা একটা নোট করে লিখে রাখো যে আরবিআই হ্যাজ, নোট করে লিখো, আরবিআই হ্যাজ মোরাল responsibility to control inflation. ইনফ্লেশন কে কন্ট্রোল করা আরবিআই এর একটা মোরাল রেসপন্সিবিলিটি, বাট নট ফর ডিফ্লেশন। কিন্তু ডিফ্লেশনের জন্য তেমন নয়, অর্থাৎ ডিফ্লেশনকে কন্ট্রোল করা আরবিআই এর মোরাল রেসপন্সিবিলিটি নয়। তাহলে এখানে কি করতে পারে, এই ক্ষেত্রে আরবিআই only suggests কি গভর্নমেন্ট, only suggests government to government suggest মানে to কি বললাম, আরবিআই only suggests government to control ডিফ্লেশন, অর্থাৎ ডিফ্লেশনকে কন্ট্রোল করার জন্য সাজেশন দিতে পারে, কিন্তু মোরাল রেসপন্সিবিলিটি আরবিআই এর এটা নয়। ওকে, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। একবার বলো সবাই এটুকুন ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, চলো এবার আমরা দেখে নিই, তোমরা খাতার মধ্যে হেডিং লাগাবে টুলস অফ মনিটারি পলিসি, অর্থাৎ এই মনিটারি পলিসির টুলস গুলো কি, মনিটারি পলিসি কোন কোন টুল ব্যবহার করে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য, সেটা আমাদের জানা দরকার না। হ্যালো, হ্যাঁ কাকিমা বলছি, আমি একটু ক্লাসে আছি, আমি ক্লাস শেষ করেই ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে কি বললাম, যে মনিটারি পলিসি যে কি কি টুল ব্যবহার করে এই মানি ফ্লোকে কন্ট্রোল করার জন্য বা ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য, সেটা আমরা এবার দেখবো। তোমরা খাতার মধ্যে হেডিং লাগাবে যে টুলস অফ মনিটারি পলিসি। তাহলে মনিটারি পলিসির টুলস গুলো কি, দেখো মনিটারি পলিসি কমিটি না দু ধরনের টুলস ব্যবহার করে ইনফ্লেশনকে রোধ করার জন্য। মনিটারি পলিসি কমিটি দুটো টুল ব্যবহার করে। একটা টুলকে বলা হয় কোয়ান্টিটেটিভ টুলস, কি বলা হয়, কোয়ান্টিটেটিভ টুলস। আর একটাকে বলা হয় কোয়ালিটেটিভ টুলস, কোয়ালিটেটিভ টুলস। তাহলে একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ টুলস, একটা হচ্ছে কোয়ালিটেটিভ টুলস। তাহলে এই কোয়ান্টিটেটিভ টুলস কোন জায়গায় ব্যবহার করা হয় আর কোয়ালিটেটিভ টুলস কোন জায়গায় ব্যবহার করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আমি আবার বলছি, ইকোনমিক্স এর জন্য তোমাদের কোনো প্রকার পিডিএফ বা নোটস পত্র প্রোভাইড করা হবে না, ক্লাসগুলোকে দেখতে হবে
এবং ক্লাস দেখতে দেখতে তোমাদের নিজের মতন করে নোট তৈরি করে নিতে হবে। এবং আশা করছি আমি এতটাই সহজ সরল ভাবে তোমাদের বলার চেষ্টা করছি যেখানে না বোঝার মতন কিছু কনসেপ্ট নেই। ওকে, চলো তাহলে আবার ফিরে আসি। আমি বললাম যে মনিটারি পলিসি কমিটি ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য দুই ধরনের টুলস ব্যবহার করে থাকে। একটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ টুলস, আর একটাকে বলা হয় কোয়ালিটেটিভ টুলস। এই কোয়ান্টিটেটিভ টুলস কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কোয়ালিটেটিভ টুলস কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা হলো মেইন প্রশ্ন। চলো দেখো, এই যে কোয়ান্টিটেটিভ টুলস এটা ব্যবহার কখন করা হয় লিখে রাখো, যে একটি ইকোনমির, লেখো একটি ইকোনমির সর্বত্র, একটা ইকোনমির সর্বত্র, একটি ইকোনমির সর্বত্র মানি সাপ্লাই কন্ট্রোল করতে এর ব্যবহার করা হয়। তাহলে দেখো, এই যে কোয়ান্টিটেটিভ টুলস, এই কোয়ান্টিটেটিভ টুলস কখন ব্যবহার করবে এমপিসি কোয়ান্টিটেটিভ টুলস তখন ব্যবহার করবে যখন একটা ইকোনমির সর্বত্র মানে কি, একটা ইকোনমির কতগুলো সেক্টর, তিনটে সেক্টর মেন, সেই তিনটি সেক্টরের তিনটিতেই যদি, অর্থাৎ প্রত্যেকটা ইকোনমির প্রত্যেকটা সেক্টরেই যদি ইনফ্লেশন চলে আসে, অর্থাৎ একটা ইকোনমিতে সার্বিকভাবে যদি ইনফ্লেশন চলে আসে, তখন আরবিআই এমপিসির মাধ্যমে কোয়ান্টিটেটিভ টুলস ব্যবহার করে থাকেন। আর কোয়ালিটেটিভ টুলস কখন ব্যবহার হয়, ধরে নাও একটা ইকোনমির পার্টিকুলার কোনো একটা সেক্টরে ইনফ্লেশন এসছে, অর্থাৎ লেখো একটি ইকোনমির পার্টিকুলার কোনো একটি সেক্টরে মানি সাপ্লাই কন্ট্রোল করতে এর ব্যবহার করা হয়। এখান থেকে তোমরা দুটো জিনিস জানতে পারলে, যে মনিটারি পলিসি ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য, অর্থাৎ মানি সাপ্লাইকে কন্ট্রোল করার জন্য দুই ধরনের টুলস ব্যবহার করে থাকে। একটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ টুলস, আর একটাকে বলা হয় কোয়ালিটেটিভ টুলস। তাহলে কোয়ান্টিটেটিভ টুলস কখন ব্যবহার করা হয়, যখন একটা ইকোনমির সর্বত্র ইনফ্লেশন চলে এসছে সেইটাকে কন্ট্রোল করার জন্য। আর কোয়ালিটেটিভ টুলস কখন ইউজ করা হয়, যখন একটা ইকোনমির পার্টিকুলার কোনো সেক্টরে, ধরো এগ্রিকালচার সেক্টরে বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বা সার্ভিস সেক্টরে, এরকম যদি পার্টিকুলার কোনো সেক্টরে যদি ইনফ্লেশন আসে, তাহলে তার মানি সাপ্লাই কন্ট্রোল করতে কোয়ালিটেটিভ টুলস ব্যবহার করা হয়। এটাকে আমরা আরো বিশদে আলোচনা যদি করি, তাহলে আমাকে বলতে হবে যে কোয়ান্টিটেটিভ টুলস কয় প্রকার। দেখো, কোয়ান্টিটেটিভ টুলস হিসাবে আরবিআই এমপিসির মাধ্যমে তিনটি টুলস ব্যবহার করে থাকে। নাম্বার 1 টুলসকে আমরা কি বলে থাকি, সিআরআর এন্ড এসএলআর। সিআরআর আর হচ্ছে এসএলআর। সিআরআর মানে হচ্ছে, এখনই ফুল ফর্ম লিখতে হবে না, এগুলোর প্রত্যেকটা নিয়ে আমি ডিটেইলস আলোচনা করব, জাস্ট এখন শুনতে থাকো। তাহলে কোয়ান্টিটেটিভ টুলস ক্যাশ রিজার্ভ রেশিও, আরেকটা পেলাম এসএলআর মানে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। আর কি 2 নম্বরে আছে ওপেন মার্কেট অপারেশনস। আজকে মনিটারি পলিসি কমপ্লিট করা যাবে না বলে মনে হচ্ছে, দেখা যাক কতদূর কি করা যায়। আর 3 নম্বরে আছে সাম রেটস, কিছু রেটস, সেই রেটস গুলোর মধ্যে কি, ব্যাংক রেট, তারপর ধরো রেপো রেট, তারপরে ধরো রিজার্ভ রেপো রেট, রিভার্স রেপো রেট, আরআরআর। আর একটা আছে কি এমএসএফ, মার্জিনাল, এটা কি বলা হয়, মার্জিনাল, ভুলে গেলাম নাকি, এমএসএফ, ইটিসি, এগুলো ঠিক আছে।
এমএসএফ হচ্ছে, এমএসএফ কে বলা হয়, এক মিনিট ধরো আমি বলছি, এমএসএফ হচ্ছে তোমার মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। এমএসএফ মানে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। যাই হোক, এগুলো সব নিয়ে আমি আলোচনা করব, চিন্তার কোনো কারণ নেই। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে কোয়ান্টিটেটিভ টুলস এর মধ্যে কি কি পেলে? কোয়ান্টিটেটিভ টুলস এর মধ্যে পেলে সিআরআর, এসএলআর, ওপেন মার্কেট অপারেশনস, আর কিছু রেটস এর সম্পর্কে জানলে কি, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, এমএসএফ। ওকে, বেশ, এগুলো কি পরে ডিটেলস নিয়ে এগুলো আলোচনা আমি করব। আর কি এই কোয়ালিটেটিভ টুলস এর মধ্যে কি আছে দেখো। কোয়ালিটেটিভ টুলস এর মধ্যে প্রথম যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় মার্জিনাল রিকোয়ারমেন্ট। মার্জিনাল রিকোয়ারমেন্ট, মার্জিনাল রিকোয়ারমেন্ট। আর কি লোন, মার্জিনাল রিকোয়ারমেন্ট, লোন, এলটিভি। এলটিভি তার মানে হচ্ছে তোমার এলটিভির ফুল ফর্মটা হচ্ছে তোমার হচ্ছে লোন টু ভ্যালু রেশিও। লোন টু ভ্যালু রেশিও, এলটিভির ফুল ফর্ম হচ্ছে লোন টু ভ্যালু রেশিও। ঠিক, এগুলো পরে আলোচনা করব, মার্জিনাল রিকোয়ারমেন্ট কি, এলটিভি কি, ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর হচ্ছে কনজিউমার ক্রেডিট কন্ট্রোল। কনজিউমার ক্রেডিট কন্ট্রোল। আচ্ছা, এই কনজিউমার ক্রেডিট কন্ট্রোলকে খুব সহজ ভাষায় বুঝতে গেলে তোমরা লিখে রাখো ব্র্যাকেটের মধ্যে ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট, ডাউন পেমেন্ট। চলো নোট করো আগে, আমি বুঝতে পারছি যে তোমাদের মাথা ঘোরাচ্ছে, আমি বুঝতে পারছি যে আবার কি আলোচনা হচ্ছে। আমি প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিব, কথা দিচ্ছি তো, শুধু নোট করতে থাকো। তাহলে কি 3 নম্বরে আমরা কি দেখবো? 3 নম্বরে দেখবো রেশনিং। রেশন ব্যবস্থা আছে না, সেই রেশনিং। 4 নম্বরে ব্যবহার করা হয় মোরাল সুয়েশন। মোরাল সুয়েশন, মোরাল সুয়েশন। 5 নম্বরে ব্যবহার করা হয় ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। ওকে, তো আলটিমেটলি এই যে বাম দিকের 3টি টুলস, ডান দিকের 5টি টুলস, এইগুলোকে ব্যবহার করা হয়, মনিটারি পলিসি ব্যবহার করে মানি সাপ্লাইকে কন্ট্রোল করার জন্য। ওকে, তাহলে এখন আজকের দিনে দাঁড়িয়ে আমরা খুব সম্ভব সিআরআর আর এসএলআর নিয়ে আলোচনা করতে পারবো। বাকি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আলোচনা এবং বাকি যে আলোচনা আছে সেটা আগামী দিনের ক্লাসে করব। ওকে, একটুখানি ক্লিয়ার করে দিই, যেহেতু আজকে সময় হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা শুধুমাত্র সিআরআর আর এসএলআর নিয়ে আলোচনা করব। পরের দিনের ক্লাসে আমরা ওপেন মার্কেট অপারেশন সম্পর্কে পড়ব, ব্যাংক রেট সম্পর্কে, রেপো রেট, রিভার্স রেপো রেট, এমএসএফ, তারপর মার্জিনাল রিকোয়ারমেন্ট, এলটিভি, এগুলো কি, কনজিউমার ক্রেডিট কন্ট্রোল এটা কি, রেশনিং, মোরাল সুয়েশন, ডাইরেক্ট অ্যাকশন, এগুলো কি, আগামী দিনের ক্লাসে এটাকে কমপ্লিট করব। তাহলে আজকে চেয়েছিলাম যে মনিটারি পলিসি কমপ্লিট হবে, কিন্তু আজকে হবে না। তাই আজকের ভিডিওটি যারা দেখছো, আমি ভিডিওটিকে নাম করে দিব যে মনিটারি পলিসি পার্ট 1। ওকে, আজকে তার মানে মনিটারি পলিসির পার্ট 1 হচ্ছে, পরের দিন মনিটারি পলিসি পার্ট 2 হবে। তাহলে এখন আমরা আলোচনায় কিসে যাব? এখন আমরা আলোচনায় যাব সিআরআর আর এসএলআর, এই জিনিস দুটো কি সেটা দেখার জন্য। ওকে, সবাই প্রস্তুত সিআরআর আর এসএলআর দেখার জন্য? খুব ভালো। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? যারা লাইভ ক্লাসে আছো তারা একটু বলো। না স্যার। মজা লাগছে ইকোনমিক সাবজেক্টটি পড়তে? হ্যাঁ স্যার। ইকোনমিক সাবজেক্টটি পড়তে মজা লাগছে না বোরিং লাগছে? না স্যার, ভালো লাগছে। ভালো লাগছে, খুব সুন্দর। চলো, যারা ইউটিউবে ক্লাস দেখছো তাদেরও বলবো মজা লাগছে, ভাল লাগছে। যদি ভাল লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে আর কমেন্ট সেকশনে তোমাদের অনুভূতিটাকে অবশ্যই শেয়ার করবে। চলো, তাহলে কি আমরা এখন খাতার মধ্যে হেডিং লাগাবো যে এখন আমাদের আলোচনা হবে কোয়ান্টিটেটিভ টুলস সম্পর্কে। কোয়ান্টিটেটিভ টুলস সম্পর্কে আমরা আলোচনা করব। তো কোয়ান্টিটেটিভ টুলস এর আজকে আমরা কোন পার্টটাকে আলোচনা করব? 1 নম্বর পার্টটাকে আলোচনা করব, অর্থাৎ সিআরআর আর হচ্ছে এসএলআর। সিআরআর আর এসএলআর, ঠিক? তো এখান থেকে তোমরা ফুল ফর্মটা লিখবে। হ্যাঁ, ফুল ফর্মটা কি দেখো, সিআরআর এর ফুল ফর্ম হচ্ছে ক্যাশ রিজার্ভ, RESERVE, রিজার্ভ রেশিও, ক্যাশ রিজার্ভ রেশিও মানে সিআরআর। আর এসএলআর মানে হচ্ছে স্ট্যাটিউটরি
STATUTORY স্টোরি লিকুইডিটি রেশিও। হ্যাঁ, আচ্ছা এটা কি জিনিস তোমরা এখনই ক্লিয়ারলি বুঝে যাবে, চিন্তার কোনো কারণ নেই। দেখো, আমি সিআরআর আর এসএলআর কে বোঝানোর জন্য তোমাদের সামনে দুটো সিচুয়েশনকে প্রেজেন্ট করব। তো সিচুয়েশন নাম্বার ওয়ান, এক নম্বর সিচুয়েশন, দেখা যাক এক নম্বর সিচুয়েশন কি হয়। দেখো, এই হচ্ছে আমাদের ব্যাংক, আর এই হলাম আমি ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি, তাই না? ইন্ডিভিজুয়াল, আমি একজন ব্যক্তি। তো আর আমি কি করছি বলতো, আমি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, তো আমার এই ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে। তো এই ব্যাংকে যখন অ্যাকাউন্ট আছে, আমি মনে করো দিনে কিছু টাকা ইনকাম করেছি, সেই টাকার কিছুটা খরচ করেছি আর কিছু টাকা জমা করছি। ধরে নাও আমার কাছে 100 টাকা এক্সেস রয়েছে খরচ করার পরেও। এই 100 টাকা তো আমি নিজের কাছে রাখবো না, কারণ বাড়িতে রাখলে টাকা পয়সা চুরি টুরি হয়ে যেতে পারে। তাই আমরা কি করব, আমরা গিয়ে এই 100 টাকাটা ব্যাংকে করে দিব ডিপোজিট, হ্যাঁ কি না? ব্যাংকে গিয়ে আমরা 100 টাকা ডিপোজিট করে দিলাম। তা আমাদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। তো ব্যাংক বললো যে তুমি যে আমায় 100 টাকা দিলে, এটা যে তোমার টাকা আমি শুধু পাহারা দেব তাই নয়, তোমাকে আমি 6% ইন্টারেস্টও দেব, বুঝলে? তাহলে একজন ব্যক্তি ব্যাংকে গিয়ে তার 100 টাকা জমা দিয়ে আসলো, সে 6% ইন্টারেস্ট পাবে ব্যাংক থেকে। আচ্ছা, এইভাবে সবাই তো ব্যাংকে টাকা জমা দেয়, তাই না? আর এই যে ব্যাংক 6% ইন্টারেস্ট ইন্ডিভিজুয়ালকে দেবে, তো ব্যাংক কি তার নিজের কাছে টাকাটা রেখে দেবে? ব্যাংক টাকাটা কি রেখে দেবে নিজের কাছে? নিশ্চয়ই না। ব্যাংক যদি নিজের কাছে টাকাটা রেখে দেয়, তাহলে ব্যাংক আর টাকাটা এই 6% সুদ দেবে কি করে? নিশ্চয়ই এই ব্যাংকটা টাকাটা ইউটিলাইজ করবে। কিভাবে? দেখো, এখানে মনে করো আছে কোনো এক কোম্পানি, আছে। এই ব্যাংক কি করবে, এই কোম্পানিকে 12% সুদের হারে লোন দেবে। কি দেবে? 12% সুদের হারে লোন দিয়ে দিবে এই কোম্পানিকে। এই কোম্পানি পেয়ে যাবে 100 টাকা, তাই তো? তাহলে এইখানে ব্যাংক, দেখো তো এইখানে ব্যাংক কি করছে, যে সে কমিশন 6% কামিয়ে নিল, হ্যাঁ কি না? ব্যাংক 6% কমিশন কামিয়ে নিল না? কারণ পার্টির থেকে 100 টাকা নিয়ে কোম্পানিকে 100 টাকা দিয়ে দিয়েছে। পার্টিকে 6% সুদ দেবে, কিন্তু কোম্পানি থেকে সে 12% নিচ্ছে। তাহলে ব্যাংক এখান থেকে 6% কমিশন কামিয়ে নিল, ঠিক তো? হ্যাঁ স্যার। এবার মনে করো তুমি সকালবেলা গিয়ে টাকাটা রেখে এসছো, ব্যাংক কোম্পানিকে দিয়ে দিয়েছে। এবার বিকালে যে যদি তুমি এই সিচুয়েশনে দাঁড়িয়ে ব্যাংকে যদি তুমি উইথড্র করো, ব্যাংক কোথা থেকে তোমায় টাকা দেবে? তোমার টাকা তো ব্যাংক কোম্পানিকে দিয়ে দিয়েছে। কি ব্যাংক বিপদে পড়বে কিনা পড়বে না এই সিচুয়েশনে? সিচুয়েশন নাম্বার 1 বলো, তুমি ব্যাংকে 100 টাকা জমা দিয়েছো আর তোমার 100 টাকাই ব্যাংক কোম্পানিকে দিয়ে দিয়েছে। তাহলে তুমি যদি বিকেলে গিয়ে ব্যাংকে বলো আমার 100 টাকা দাও, তখন ব্যাংক তোমায় টাকা দিতে বাধ্য। তাহলে ব্যাংক তো কোম্পানিকে দিয়ে দিয়েছে 100 টাকাই, তাহলে কি করে দিবে? দিতে পারবে না, ব্যাংক পড়ে যাবে বিপদে। তাই মনে রেখো এই সিচুয়েশনটি সঠিক সিচুয়েশন নয়। অর্থাৎ ব্যাংক ইন্ডিভিজুয়ালের কাছ থেকে যে টাকাটা নেয়, সেই টাকাটার সম্পূর্ণটাই সে লোন হিসাবে দেয় না কাউকে। আবার বলছি, ব্যাংক একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির কাছে, কাস্টমারের কাছ থেকে যে টাকাটা নিল, সেই 100 টাকাই এই কোম্পানিকে দেয় না। তাহলে কি হয়? সিচুয়েশন 2 ভালো করে বোঝো। আচ্ছা, পরিস্থিতি বুঝতে পারছো তো তোমরা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক। এইবার সিচুয়েশনটা কি, এই হলো আমার ইন্ডিভিজুয়াল, আর এই হলো আমার ব্যাংক। এই ইন্ডিভিজুয়াল ব্যাংকে জমা দিল, ডিপোজিট করলো, এবং সে 6% সুদ পাবে, কোনো সমস্যা নেই। কত টাকা জমা দিয়েছে? 100 টাকা। এবার এই 100 টাকায় ব্যাংক কি করবে? এখানে আছে কোম্পানি, এই কোম্পানিকে সে 100 টাকা দেবে না। লোন তো দেবে এই কোম্পানিকে সে, কারণ না হলে ব্যাংক কি করে ইনকাম করবে নিজে? তো ব্যাংক এই 100 টাকার কিছুটা নিজের কাছে রেখে দেয়, এবং এই ব্যাংক 100 টাকার কিছুটা যে নিজের কাছে জমিয়ে রাখে, সেই জমা রাখাটাই সিআরআর আর এসএলআর হয়। অর্থাৎ ব্যাংক
এই পাবলিক যে 100 টাকা জমা দিল তার টাকার দুটি অংশ জমা রাখে দুই ভাবে, একটা রাখে হচ্ছে সিআরআর এর মাধ্যমে, আর একটা রাখে হচ্ছে এসএলআর এর মাধ্যমে। বলো তো সিআরআর আর এসএলআর বুঝতে পেরেছো? সিআরআর এসএলআর কি? ব্যাংক পার্টির টাকা, পার্টি ব্যাংককে যা টাকা দিল সেই টাকাটাই সে লোন হিসাবে দিয়ে দেয় না, কিছুটা টাকা সে নিজের কাছে সেভ করে রাখে যাতে পার্টি পরে আসলে সেই টাকা থেকে সে মেকআপ করে দিতে পারে। মনে করো আজকে 10 জন ব্যাংকে টাকা জমা দিয়েছে, 10 জনে তো টাকা তুলতে আসবে না, 5 জন আসবে। তাহলে যে টাকাটা ব্যাংক 10 জনের কাছ থেকে জমা করে রেখেছিল সিআরআর আর এসএলআর এর মাধ্যমে, সেই টাকার কিছুটা কিছুটা করে পার্টিকে দিয়ে দিবে, তাই না? সিআরআর মানে ক্যাশ রিজার্ভ রেশিও। এই সিআরআর হচ্ছে 3%। সিআরআর কত? 3%। এই 3%, 100 টাকা 3% মানে কয় টাকা? 3 টাকা, তাই তো? এই যে 3 টাকার ক্যাশ না ভাই, এই 3 টাকার ক্যাশ ব্যাংক সরাসরি কাকে দিয়ে দিবে? আরবিআই কে দিয়ে দিবে। বুঝেছো? তাহলে কোন একজন ইন্ডিভিজুয়াল ব্যাংকে যদি 100 টাকা জমা করে, তাহলে সেই ব্যক্তির 3% মানে যে টাকা জমা করলো 100 টাকা 3% মানে 3 টাকা, এই 3 টাকা ব্যাংক কি করবে? আরবিআই এর কাছে বাই ক্যাশ জমা দিবে। এটা কিন্তু ক্যাশে জমা দিতে হবে, ক্যাশে। সিআরআর মানে ক্যাশ রিজার্ভ রেশিও, জমা দিয়ে দিল কার কাছে? আরবিআই এর কাছে। এখানে ব্যাংক কি কোনো ইন্টারেস্ট পাবে? না, এখানে ব্যাংক কোনো ইন্টারেস্ট পাবে না। সিআরআর এর মাধ্যমে ব্যাংক কোনো ইন্টারেস্ট পায় না। এসএলআরটা কি? তাহলে এখানে কোন ইন্টারেস্ট আছে? নো ইন্টারেস্ট। এখানে নো ইন্টারেস্ট, এখানে কোনো ইন্টারেস্ট নেই। এসএলআরটা কি? দেখো, এসএলআরটা হচ্ছে বর্তমানে 18%, 18%। এই 18% মানে 100 টাকার 18% মানে ক টাকা? 18 টাকা। এই যে তুমি 100 টাকা জমা দিয়েছিলে, 100 টাকার দুটি ভাগ করে সে জমা রাখলো ব্যাংক নিজের কাছে। তাহলে ব্যাংক যে টাকা নিজের কাছে জমা রাখে সেটাই হচ্ছে সিআরআর বা এসএলআর। তো ব্যাংক সিআরআর মানে ক্যাশ রিজার্ভ রেশিও হিসাবে রিজার্ভ ব্যাংকের কাছে 3% জমা রাখে, আর এসএলআর হিসাবে ব্যাংক নিজের কাছে 18% জমা রাখে। মানে 100 টাকার 18 টাকা ব্যাংক নিজের কাছে রাখবে। এটা কি হিসাবে সে রাখতে পারে? এই 18 টাকা ব্যাংক ক্যাশ হিসাবে রাখতে পারে, বা গোল্ড কিনে রাখতে পারে, বা গভর্নমেন্ট সিকিউরিটি কিনে রাখতে পারে। আগামী দিন আমরা পড়বো সিকিউরিটিস কি জিনিস। তাছাড়া ফরেন কারেন্সি কিনে রাখতে পারে, ফরেন কারেন্সি কিনে রাখতে পারে। ঠিক আছে? তাহলে ভালো করে শোনো, যখন কোনো ইন্ডিভিজুয়াল ব্যাংকে গিয়ে টাকা জমা দেয়, সেই টাকা জমা দেওয়ার কিছুটা টাকা ব্যাংক নিজের কাছে রাখে। সিআরআর এর মাধ্যমে 3% সে সরাসরি আরবিআই এর কাছে জমা দিয়ে দেয়, এবং এসএলআর এর মাধ্যমে 18% টাকা সে নিজের কাছে রাখে। ব্যাংক এটা কার কাছে রাখে? এটা ব্যাংক সেলফের কাছে রাখে, নিজের কাছে রাখে, সেলফের কাছে রাখে। সেটা কি হিসাবে রাখে? ক্যাশ হিসাবেও রাখতে পারে, গোল্ড কিনে রাখতে পারে, গভর্নমেন্ট সিকিউরিটি কিনে রাখতে পারে, বা ফরেন কারেন্সি হিসাবে রাখতে পারে। বুঝেছো? হ্যাঁ স্যার, এবার আমায় বলো যে তোমরা সিআরআর আর এসএলআর বুঝতে পেরেছো কিনা পারোনি? পেরেছি স্যার। পেরেছো? ভেরি গুড। তাহলে মনিটারি পলিসির সঙ্গে এর কি রিলেশন? এর কি রিলেশন? রিলেশনটা ভালো করে বোঝো। তাহলে দেখো একবার, এই যে ব্যাংক 100 টাকার 3 টাকা সিআরআর মানে রিজার্ভ ব্যাংকের কাছে দিয়ে দিল, কোনো সুদ পাবে না এখানে। এসএলআর এর মাধ্যমে 18% রেখে দিল। তার মানে দেখো তো, ব্যাংক 100 টাকার থেকে 21 টাকা নিজের কাছে জমা রাখলো। তাহলে কোম্পানিকে সে লোন দিবে কত এখন? 79 টাকা লোন দিবে। বুঝেছো? অর্থাৎ তুমি যদি ব্যাংকে গিয়ে 100 টাকা জমা দাও, তোমার 100 টাকার 79 টাকায় সে কোম্পানিকে লোন দিবে। কত পার্সেন্ট? ধরে নাও 15% সুদে লোন দিয়ে দিল। তাহলে 15% সুদে লোন দিলে ব্যাংক এখানে কত আর্ন করছে দেখো তো? ব্যাংকের এখানে কিন্তু আর্নিং হচ্ছে। বুঝতে পারছো? তো মনিটারি পলিসি কমিটি কি করে দেখো, যখনই মনিটারি পলিসি কমিটি, ভালো করে শোনো, ইন্ডিভিজুয়াল আসছে ব্যাংকের কাছে টাকা জমা দিচ্ছে, আর যখনই ব্যাংকের কাছে টাকা বেড়ে যাবে, ব্যাংক তখনই উতলা হয়ে উঠবে লোন দেওয়ার জন্য। ভালো করে শোনো, তোমরা এটা জানবে কিনা জানি না, ব্যাংকের মাঝে মাঝে ইন্টারেস্ট রেট খুব কমিয়ে দেয় যাতে লোকজন প্রচুর পরিমাণে লোন নিতে পারে। তো যখনই ব্যাংক কোনো কোম্পানিকে প্রচুর পরিমাণে লোন দিতে শুরু করবে, কেন লোন দিবে? কারণ ব্যাংকের কাছে টাকা জমা হয়ে গেছে বেশি। তাহলে ব্যাংকের কাছে যখনই এক্সট্রা টাকা জমা হতে থাকবে না,
প্রচুর টাকা যখন ব্যাংকের কাছে চলে আসবে, তখনই ব্যাংক বিভিন্ন কোম্পানিকে লোন দিতে শুরু করবে। আর যখনই কোম্পানি লোন পাবে, তখনই কোম্পানি ব্যবসা বাণিজ্য করবে। যখনই কোম্পানি ব্যবসা বাণিজ্য করবে, তখনই মানুষজন রোজগার পাবে। আর যখনই মানুষজন রোজগার পাবে, তখনই দেশের মধ্যে ইনফ্লেশন বেড়ে যাবে, কারণ মানি ফ্লোটা বেড়ে যাবে। তাই মনিটারি পলিসি এখানে কি ভূমিকা গ্রহণ করে? মনিটারি পলিসি এখানে ভূমিকা গ্রহণ করে এই সিআরআর এর যে রেট সেটাকে বাড়িয়ে দেয়, এই এসএলআর এর যে রেট সেটাকে বাড়িয়ে দেয়। বুঝতে পারছো কি বলেছি? এখন 3% সিআরআর আর 18% এসএলআর হওয়ার জন্য 100 টাকা কেউ জমা দিলে কোম্পানি সেটা 79 টাকা লোন পাচ্ছে। যদি মনিটারি পলিসি এই 3%টাকে যদি 6% করে দেয়, আর এই 18%টাকে যদি 25% করে দেয়, তাহলে আমায় বলো তো দেখি 31%, তার মানে এরা এই কোম্পানিকে সে এখন কত টাকা দিবে? কোম্পানিকে সে এখন কত দিবে? 69 টাকা দিবে, হ্যাঁ কি না? তাহলে দেখেছো কোম্পানি কম টাকা পেয়ে গেল। তাহলে যখনই কোম্পানি কম টাকা লোন পাবে, তখন কোম্পানি কম কম বিজনেস করবে, লোকজন কম কম রোজগার পাবে। আর যত লোকজন কম কম রোজগার পাবে, তত মানুষ কেনাকাটা কম করবে, আর তত ইনফ্লেশন কম থাকবে, কন্ট্রোলে থাকবে। আশা করছি আমি তোমাদের সিআরআর আর এসএলআর বোঝাতে পেরেছি। ওকে, হ্যাঁ স্যার। ঠিক, চলো তাহলে আজকে আমরা এই পর্যন্তই শিখলাম। আগামী দিনে আমরা ওপেন মার্কেট অপারেশন সম্পর্কে পড়ব, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, এমএসএফ, মার্জিনাল, তারপরে কোয়ালিটেটিভ টুলস এর মধ্যে মার্জিনাল রিকোয়ারমেন্ট, এলটিভি, কনজিউমার ক্রেডিট কন্ট্রোল, রেশনিং, মোরাল সুয়েশন ডাইরেকশন ইত্যাদি ইত্যাদি, এবং এর সাথে মনিটারি পলিসির বাকি যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলোকে আমরা আগামী দিনে কমপ্লিট করে ফেলবো। ওকে, তাহলে এখানেই আমি শেষ করছি। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমাদের অনুভূতিটাকে শেয়ার করবে। আর তার সাথে যদি মনে করো যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, আমি সেগুলোকে বোঝানোর জন্য পরের ক্লাসে চেষ্টা করবো। ওকে, গুড নাইট এভরিওয়ান, ভালো থেকো সবাই। গুড নাইট স্যার। গুড নাইট।